থ্যাংক ইউ স্যার আসার জন্য। হোস্টেল কেমন আছে? ভালো আছি, খুবই ভালো আছি। আহ, আমরা কি খারাপ থাকতে পারি? না, আমি ইলেকশনের দিক দিয়ে বললাম কেমন আছি। খুবই ভালো আছি। কেননা আমার তো কোনো দলের মেম্বার নই আমি। আচ্ছা ফলে আমার না ভালো থাকার কোনো কারণ নেই। আমার পজিশনটা যে বলরামের পজিশন, মহাভারতের বলরামের আচ্ছা। পজিশন, যে কোনো সাইডস নেয় না, কিন্তু রেফারির পজিশন। স্পেডকে স্পেড বলে। তো স্যার আপনি যেহেতু ইলেকশন নিয়ে আপনি রিসার্চ করেন, তো সেই জন্য আপনাকে আমার ডাকা। তো আমরা টপিকে যাচ্ছি স্যার। আমি ফার্স্টে স্টার্ট করছি স্যার, 26-এর ইলেকশনটা কিভাবে আপনি দেখছেন, দেখলেন? প্রথমত আমি বলে রাখি যে 2026-এর বিধানসভা নির্বাচনটা একটা ঐতিহাসিক নির্বাচন। ঐতিহাসিক নির্বাচন এই জন্যেই কারণ কয়েকটা আহ, যে ট্রেন্ড যেটা, সেই ট্রেন্ডটা রাজ্যের যে লং টার্ম যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কয়েকটা ট্রেন্ড এটা মানেনি, আবার কয়েকটা ট্রেন্ড তারা মেনেছে। এবার যদি একটা লং টার্ম ট্রেন্ড যেটা মেনেছে যদি বলা যায়, সেটা হলো যে 1972 সাল থেকে টানা যারাই সরকারে ক্ষমতায় এসছে, যে দল কিংবা কোনো একটা অ্যালায়েন্স, তারা সবসময় 2/3 আসন নিয়ে এসছে। এটা আপনার 1972 সালে সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস 216টা আসন পেয়েছিল। আর তারপরে 77 থেকে যদি আপনি দেখেন, প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে যখন পরিবর্তন হয়েছে 77-এ, তখনও 2/3 আসন লেফট ফ্রন্ট পায়। তারপরে যখন 2011-তে কংগ্রেস এবং তৃণমূলের অ্যালায়েন্স যখন সরকারে আসে, তারাও 225টা আসন পায়। বলে 2/3 মেজরিটি, 2/3 সংখ্যাটা 196 হয় 294-এর মধ্যে। সব থেকে কম পেয়েছিল 2001-এর নির্বাচনে লেফট ফ্রন্ট, সেই সময় 199টা পেয়েছিল, কিন্তু তাও 2/3 পেয়েছে। আর কংগ্রেস এবং তৃণমূলের একটা অ্যালায়েন্স হয়, কিন্তু তা সত্ত্বেও তখন পেয়েছিল। আর এবারেও তাই হলো যে 196 পার করে 207টা, আপাতত 207টা, ফল তার এখনো আমরা এটা জানি না। আরো এর পরে আরো ফলতে তো বিজেপি বেরোবে, সেটা আমরা এখন বলতে পারছি না। কারণ কারণ যে বাংলা জিতেছে তো ফল তো হতেই পারে, আমি সেটাকে অস্বীকার করছি না, হতেই পারে। আমি সেটাকে কোনো আমি মানে প্রেরিত করছি না কে জিতবে, কিন্তু আমরা এই নির্বাচনগুলো এখনো জানি না। নন্দীগ্রামে একটা আপনার উপনির্বাচন হবে। এছাড়া হচ্ছে আপনার মুর্শিদাবাদে হুমায়ুন কবির কোন আপনার সিটটা রাখে তার উপর নির্ভর করে আরেকটা উপনির্বাচন হবে। 6 মাসের মধ্যে আরো দুটো উপনির্বাচন হবে। তো টোটাল তারপর সিটটা তাহলে বিজেপি 207টা থেকে সেটা বেড়ে ম্যাক্সিমাম 210টা হতে পারে। আর যদি কিছু চেঞ্জ না হয় তাহলে 207টাই থাকতে পারে, বাট নানদিলেস বিজেপি 2/3 মেজরিটি তারা পেয়ে যাবে। এটা লং টার্ম ট্রেন্ডটা ফলো করেছে। যেটা ফলো করেনি লং টার্ম ট্রেন্ড, সেটা হলো যে, এবং যেটা অনেক ক্ষেত্রে অনেকে মিস করেছে, এবং আমারও অ্যাসেসমেন্টের সেদিক থেকে একটা ভুল ছিল, যে যারা লোকসভা নির্বাচন যেতে তারাই পরবর্তীকালে বিধানসভা নির্বাচন যেতে। এইটা একটা লং টার্ম ট্রেন্ড ছিল। এটা 1977 থেকেই হয়েছে। 77-এর মার্চ মাসে যে লোকসভাটা হয়েছিল, সেই সময় যখন অ্যান্টি ইমার্জেন্সি একটা মুভমেন্টের মধ্যে দিয়ে লেফট ফ্রন্ট প্রথমে নির্বাচনটা জেতে, লেফট ফ্রন্টের সঙ্গে জোট হয়েছিল, জাতীয় দলের একটা জোট হয়েছিল। তখন বিজেপি ছিল না, জনতা পার্টি বা লোক দল, এই ধরনের দলগুলো ছিল। তো জোট হয়েছিল। তারপরেও 77-এ এই জোটটা জেতে, তারপরে জুন মাসে 3 মাস পরে যখন জোটটা হয়নি, লেফট ফ্রন্ট তাতেও একাই 2/3 মেজরিটি পেয়ে যায়। এবং পরবর্তীকালে প্রত্যেকটা বিধানসভা নির্বাচন আপনি যদি দেখেন, 80 সালের লোকসভা নির্বাচন লেফট ফ্রন্ট মেজরিটি সিট পাচ্ছে, 82 সালে আবার তারা জিতছে। 84 সালের লোকসভা নির্বাচন, সেখানেও লেফট ফ্রন্ট মেজরিটি সিট পাচ্ছে, 26টা সিট পেয়েছে 42টার মধ্যে। ইন্দিরা গান্ধী ওয়েবে কংগ্রেস 16টা সিট পেয়েছে। তারপর 87 সালে লেফট ফ্রন্ট সব থেকে ইতিহাসে যদি দেখেন সব থেকে বড় জয় তাদের হয়েছিল, এবং এই রাজ্যেরও সব থেকে বড় রেকর্ড, 52% ভোট পেয়েছিল এবং 251টা সিট পেয়েছিল। তারপর প্রত্যেকটা নির্বাচন, আপনি 89-এর লোকসভা বলুন, 91-এর লোকসভা বিধানসভা বলুন, 96-এর লোকসভা বিধানসভা বলুন, আপনার তারপরে 1998-এর লোকসভা, 99-এর লোকসভা, পরে 2001-এর বিধানসভা বলুন, 2004-এর লোকসভা বলুন, 2006-এর বিধানসভা বলুন, 2009-এর লোকসভাতে দেখুন তৃণমূল এবং কংগ্রেস অ্যালায়েন্স এরা মেজরিটি সিট পাচ্ছে, ফলে তারাই 2011 বিধানসভা জেতে। এবং 2011 পর থেকেও তাই হচ্ছে। 2019-এও যে ক্লোজ হয়েছিল, সেটা মেজরিটি সিট কিন্তু তৃণমূলই পেয়েছিল। ফলে দেখুন 2021-এর বিধানসভাটা তৃণমূল 2/3 মেজরিটি পায়।
এইটা কিন্তু এবারে 24 আর 26-এ খাটলো না, না, অনেকটাই অর্থাৎ- পুরোটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এইখানে একটা চেঞ্জ হয়েছে। এটা কি এসআইআরটা হওয়ার পর এটা এসআইআর এর একটা ফ্যাক্টর ডেফিনেটলি কাজ করেছে, কিন্তু পুরোটাই এসআইআর দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। এসআইআরটা ফ্যাক্টর হওয়ার কারণেই আমিও 90 লাখ লোকের যে নামটা বাদ গেছে সেটাও তো এটা একটা ব্যাপার। কিন্তু 90 লাখ লোকের মধ্যে আপনার তো অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট এগুলো তো জেনুইন বাদ হয়েছিল, কিন্তু তার মধ্যে থেকেও দেখা যাচ্ছে কিছু ডেড রিপোর্টেড হয়েছে, কিংবা ভুল করে অ্যাবসেন্ট রিপোর্টেড হয়েছে, কিংবা অনেকে ফর্ম ফিল আপ করতে পারিনি, সেই সময় বাড়িতে ছিল না। আমি এরকম অনেককেই জানি। তারা আবার এখন ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে। এবার টোটাল যেটা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই যেটা করেছে সেটা হচ্ছে 11ই এপ্রিল, যেটা সুপ্রিম কোর্টে জাস্টিস সুজয় পাল, যে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস, তার দেওয়া যে তথ্য, যেটা নিয়ে জয়বল্ল বাগচি এবং সূর্যকান্ত চিফ জাস্টিস তারা কমেন্টও করেছেন, 34,35,000 আপনার ভোটার তারা অ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনালে। অর্থাৎ এদের এসআইআর হওয়ার আগে এদের নাম আপনার ইলেকট্রাল রোলে ছিল। আর এই 34,35,000-এর মধ্যে 27 লক্ষর একটু বেশি নাম তারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। এখন যদি কেউ ইল্লিগাল ভোটার হয় কিংবা ইল্লিগাল মাইগ্রেন্ট হয়, সে যে কারণেই হোক, আমি এখানে রাজ্য সরকারকেও দোষ দেবো না, কেন্দ্র সরকারকেও দোষ দেবো না, দুজনেরই হয়তো দোষ আছে। যে বিএসএফ, আইবি র করছিলটাই ব্যাকি, তাদের কাছে ইনফরমেশন ছিল না, তারা আসলোটাই ব্যাকি, তাহলে ডেফিনেটলি একটা কোনো পাচার নেটওয়ার্ক কিংবা বর্ডারে কিছু একটা টাকা দিয়ে তারা ঘুষ নিয়ে ঢুকতে পারতো। তো যাই হোক, ইল্লিগাল যে মাইগ্রেন্ট তারা এনিউমারেশন ফেজের সময়ই দেখা গেছে তারা এনিউমারেশন ফর্ম ফিল আপ না করে তারা বাংলাদেশ চলে গেছে, এবং এই নিয়ে মিডিয়াতে প্রচুর রিপোর্ট হয়েছে, বোথ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া। এবার তাহলে এই যে 34,35,000 লোক, এরা তো আর লিগাল ডকুমেন্ট দিয়ে তো আর জজের কাছে যাবে না যদি ইল্লিগাল মাইগ্রেন্ট হতো, তাহলে এরা ডেফিনেটলি জেনুইন ভোটার। এবং এখনো পর্যন্ত আপনার যা স্ট্রাইক রেট, জয়মাল্য বাগচি বলছেন 70% স্ট্রাইক রেট হলেই অনেক ভালো, কিন্তু এটা এখন যা স্ট্রাইক রেট, যেটা ফেজ 1 এবং ফেজ 2, ফেজ 1-এ 142 জনকে ইনক্লুড করা হলো, আর ফেজ 2-তে 1468, তো 1600-র ওপরে আপনার নাম ইনক্লুড করা হলো, আর মাত্র 6টা ডিলিশনস হয়েছে এখনো পর্যন্ত। অর্থাৎ এরা ডকুমেন্ট দিয়ে অ্যাপিয়ার করেছে জাজের কাছে। এবার তাহলে 99%-এর ওপরে এদের স্ট্রাইক রেট, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এরা অ্যাকচুয়ালি জেনুইন ভোটার। এবং এই স্ট্রাইক রেট যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে 34,35,000-এর মধ্যে ও 99% আপনার জেনুইন ভোটার পাবে। আচ্ছা, তাহলে এই যে এবার শুধু আপনার এই এসআইআরটা দিয়ে আপনি পুরো এক্সপ্লেন করতে পারবেন। কিন্তু টিএমসি বলছে যে বিজেপি বেরিয়ে গেছে বিকজ অফ এসআইআর, ওরা পুরো এসআইআরটাকে ঢোকাচ্ছে। এসআইআরটা না হলে ডেফিনেটলি আপনার নির্বাচনটা অনেক ক্লোজ হতো, কিন্তু যেটা এক্সপ্লেন করা যাবে না একদম সমাজ বিজ্ঞানের জায়গা থেকে কিংবা রাষ্ট্রবিজ্ঞানের যুক্তি দিয়ে যেটা এক্সপ্লেন করা যাবে না, যে বিজেপি এই নির্বাচনে 45% ভোটটা তো পেয়েছে। 45% ভোট তাহলে পেলো কি করে? তারা তো মানুষ চাইছে, তারা 38% ভোট 2021-এ পেয়েছিল, আর লোকসভা তারা 39% ভোট পেয়েছিল। জেনারেলি বড় জাতীয় পার্টি, সেটা কংগ্রেস হোক কিংবা বিজেপি, এই রাজ্যের যদি আপনি ইতিহাস দেখেন তাহলে তারা লোকসভাতে বরাবরই বেশি ভোট পায়, বিধানসভাতে তারা কম ভোট পায়। কেন? তার কারণ হচ্ছে লোকসভাতে মানুষ মনে করে যে বড় জাতীয় দল তারা সরকার করতে পারবে কেন্দ্রে, কিন্তু বিধানসভাতে ছোট জাতীয় দল কিংবা আঞ্চলিক দল তারা সরকার গড়বে, তার জন্য বিধানসভাতে এদের ভোট বাড়ে, মানে ছোট আঞ্চলিক দল কিংবা আপনার ছোট জাতীয় দল, এদের এটা ভোট বাড়ে। যদি এবারে তো তা হলো না, তার মানে হলো যে ডিফল্ট অপশন অর্থাৎ তৃণমূল বিরোধী একখানা হাওয়া ছিল, যেটা সেভাবে বোঝা যায়নি। আমিও যদিও ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে, বিশেষ করে সেকেন্ড ফেজের আগে আমি যে সময়, কারণ আপনি যদি একটা ভোটের 3-4 দিন আগে যখন যান তখন মানুষ মোটামুটি মন বানিয়ে নেয়। এই সেকেন্ড ফেজের আগে 3-4 দিন আমি যে সব জেলাগুলো, বিশেষ করে আমি অবশ্য কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো, আমি হাওড়া হুগলি যাইনি, ফলে কিন্তু এই জেলাগুলোতে নিচে যে একটা আন্ডার কারেন্ট ছিল, চোরা স্রোত ছিল, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ ছিল,
এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। ক্ষোভটা কেন হয়েছে আপনি কি একটু ডিটেলে হ্যাঁ। বলতে পারবেন যে ক্ষোভটা ওদের কি হয়েছে, যদি আমরা একটু ডিটেলে ব্রেকডাউন করি? দেখুন, একটা জিনিস হচ্ছে, মানুষ একটু 15 বছরের একটা লম্বা সময় ধরে যে একটা সরকার চলছে, এবং সেই সরকারের কিন্তু কোনো খুব লং টার্ম ভিশন কিছু নেই। সরকার হচ্ছে সবসময় চলছে নেক্সট 5 বছর আমি কিভাবে চালাবো, এই শর্ট টার্ম একটা ভিশন নেই। এবার গত 15 বছর যদি আপনি দেখেন, তাহলে এখানে যে লেভেল অফ এমপ্লয়মেন্ট জেনারেট করার দরকার ছিল, অর্থাৎ যে লেভেল অফ আপনার কাজ এবং কাজের সুযোগ তৈরি করা দরকার ছিল, সেইটা করতে পারিনি। না। যার ফলে একটা বড় অংশের আপনার মাইগ্রেন্ট লেবার, যেটার সমস্যাটা 1990-এর দশক থেকে শুরু হয়, কিন্তু এই গত 15 বছর সেটা আরো বেড়েছে, সেইটাকে আপনি এখানে ধরে রাখতে পারেন। এবং সবাই চায় যে তার নিজেদের এলাকায় বাড়িতে তারা কাজ করবে, কিংবা তার আশেপাশে কাজ করবে। যদিও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে বলতে পারেন যে কেউ মাথার নাক্ষর দিয়ে দেয়নি যে তাকে এখানেই কাজ পেতে হবে, কারণ মাইগ্রেন্ট লেবার সবসময় থাকে যে কোনো, কারণ কোন রাজ্যের কম্পারেটিভ অ্যাডভান্টেজ কত আছে সেটা। কিন্তু আমাদের কলকাতা ছেড়ে আমাদের বয়সী যারা ছেলেরা আছে তারা কলকাতা ছেড়ে বাইরে চলে গেছে বেশি, সেটা আমাদের কলকাতাতে কিন্তু দেখা গেছে বেশি। না, শুধু কলকাতায় না, এটা তো আপনি হচ্ছে এটা মিডল ক্লাস প্রফেশনের কথা বলছেন, কিন্তু ধরুন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, এইসব জায়গা থেকে প্রচুর লোকে কাজ করে, মানে আনস্কিল কিংবা সেমি স্কিল লেবার, ধরো রাজমিস্ত্রির কাজ, কিংবা হচ্ছে আরো বিভিন্ন কার্পেন্টার, চতুর মিস্ত্রির কাজ, কিংবা গয়নার স্যাকরাদের কাজ, এরকম কয়েকশো প্রফেশনস আছে যেই সবগুলোতে দক্ষিণের রাজ্যে কিংবা পশ্চিমের রাজ্যে, গুজরাট, মহারাষ্ট্র কিংবা দিল্লির আশেপাশে এইসব জায়গায় তারা চলে গেছে। এবার এরা কিন্তু ওখানে পার্মানেন্টলি বসবাস করছে না, তাদের ভোটার আইডি কার্ড এখানে, তারা অনেকেই মাইগ্রেন্ট লেবার, তারা ভোট দিতে এসছে, কারণ তারা জানে, যার জন্য এবারে ভোটার টার্ন আউটও বেড়েছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম জব সুযোগ না তৈরি করা, এটা একটা কারণ। আরেকটা বড় কারণ ছিল যে 15 বছরের একটা দুর্নীতি, একের পর এক দুর্নীতি আপনার হয়েছে। আজকে সেটা যে শিক্ষার দিক দিয়েও বা চাকরির দিক দিয়েও সবই তো। সারদা নারদা প্রথমে হলো, আমরা বললাম যে আচ্ছা 16 সালে, তাহলে সারদা নারদা যদি ইস্যু 16 সালে গেল, মানুষ একটু সময় নিয়েছে, মানুষ একটু চুল্লমূল্য বিচার করেছে যে না ঠিক আছে, সারদা নারদা হয়েছে, কিন্তু সবে সরকার এসছে, এখনই আমরা সিপিএম কংগ্রেসকে চাই না। 16 সালে তৃণমূলকে ভোট দিয়েছে, আচ্ছা আবার 21 হলো, তার মধ্যে শিক্ষার দুর্নীতি এবং এগুলো সব থেকে কি বড় কেসটা কি আরজি করটা টার্ন আউট হয়েছে। বলছি, আমি আসছি, আরজি করটা নোডাল পয়েন্ট, ওটা আসছে, ধাপে ধাপে আসতে হবে। এবার আপনার 21-এও দেখা গেল যে না, আরেকটু সময়ের লোকে চাইছে, কারণ লক্ষ্মীর ভান্ডারটা তখন কোভিডের পর, বিশেষ করে কোভিডটা যেভাবে ম্যানেজ হয়েছিল এখানে, কোভিডটা অনেক বেটার ম্যানেজ হয়েছিল, এবং তারপরে মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য লক্ষ্মীর ভান্ডারটাকে দেওয়া হলো। ওটা কি এটা ঘুষ টাইপের দেওয়া হলো? ঘুষ আমি বলবো না, তার কারণটা হচ্ছে যে এটাকে অনেকে বলা হয়, এটা অনেক মেন স্ট্রিম মিডিয়াকে অনেকে বলে যে এই ধরনের একটা ডোল কিংবা একটা ঘুষ অনুদান। সেটা বললো ঘুষ তো তাহলে তো বলা যেতে পারে যে প্রচুর শিল্পপতিকে আমি ফ্রিতে জমি দিচ্ছি, তাহলে এটা কি সামাজিক ঘুষ নয়? কিংবা প্রচুর এটা শিল্পপতিরা থাকলে তো একটা কর্মস্থান বাড়বে, কিন্তু সেটা কি ধরনের কর্মস্থান হবে সেটার একটা বিষয়, কারণ মাল্টিপ্লায়ার এফেক্টটা যে সবাই সমস্ত শ্রেণীর মানুষের মধ্যেই সমানভাবে যাবে এরকমটা কোনো কারণ নেই। ডিপেন্ড করছে আমরা কি ধরনের শিল্প, আপনি কি লেবার ইন্টেন্সিভ শিল্প করছেন, অর্থাৎ এমন শিল্প যেখানে প্রচুর কর্মসংস্থান হয়, নাকি আপনি ক্যাপিটাল ইন্টেন্সিভ শিল্প করছেন? আপনি যদি এখন প্রচুর রোবোটিক্স এবং ক্যাপিটাল নিয়ে যদি করেন, তাহলে সেখানে সাধারণ মানুষের কাজ খুব কমই পাবে, একটা শিক্ষিত মধ্যবিত্ত অংশই তার কাজ পাবে, যারা আজকের দিনে হয়তো ব্যাঙ্গালোর কিংবা গুড়গাঁওতে চাকরি করে। আমি সেদিকে আসছি পরে। এবার যেটা হলো যে আপনি এই যে সামাজিক যে প্রকল্প, এটা একমাত্র তৃণমূল করছে এরকমটা নয়। আপনি যদি বিজেপিকেও দেখেন, এবারে সরকারে এসে তারা বলছে এই লক্ষ্মীর ভান্ডারটা তো থাকবে না, এটা আমরা অন্নপূর্ণা ভান্ডার করে দেবো, এবং তারা বলছে 1 জুন থেকে 3,000 টাকা। তাহলে তুমি কি বলবে যে এটা ঘুষটা বেশি দিয়েছে? তা তো হচ্ছে না। মূল বিষয়টা হচ্ছে যে আপনার এই রাজ্যে কিংবা এই দেশে সকল মানুষকে কর্পোরেট ক্যাপিটাল অ্যাবজর্ব করতে পারবে না, অর্থাৎ তাদের সেই শিক্ষাগত যোগ্যতাও নেই, তাদের সেই স্কিলও নেই, কিন্তু এই এতগুলো মানুষের আপনার ভোটাধিকার আছে, এবং আপনাকে এই উদার গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা আজকের দিনে আর উদার গণতান্ত্রিক নেই, প্রায় জনবাদী একটা গণতন্ত্র হয়ে গেছে। তৃণমূলের আমরা তো যারা করে তারা তো পাচ্ছে। বলছি আসছি, জনবাদী গণতন্ত্রের মধ্যে এই মানুষদেরকে আপনাকে ঠান্ডা করে রাখতে হবে, তাহলে তারা আপনাকে খেপে গিয়ে আপনার বিরুদ্ধে বিদ্রোহ না ঘোষণা করে। তার জন্য আপনাকে ভোটাধিকারটাও এনশিওর করতে হবে, তার জন্য আপনাকে সামাজিক প্রকল্পগুলোও চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে মূল বিষয়, যে একদিক থেকে আপনার এখানে রাজ্যে শোষণও হবে, আবার অনেক দিকে আপনাকে মোলায়েম মামও দিতে হবে। এটা হচ্ছে মূল বিষয়।
কিন্তু যেটা হয়ে গেল যে 24-এর পরেও, 24-এর আগে আপনার লক্ষ্মীর ভান্ডার বাড়লো, 24 জিতে গেল, 24-এর পরে আলটিমেটলি এই আরজি করটা ঘটনা ঘটলো। আরজি করের একটা এফেক্ট, বিশেষ করে জেন জি, হ্যাঁ, জেন জির উপরে এটা একটা ইম্প্যাক্ট পড়েছে। এবার আমি বলবো যে ধরুন আরজি করার মতো এই ঘটনা, এটা আপনার সারা দেশে এবং এই রাজ্যে হামেশাই ঘটে। কিন্তু আরজি করের কেসটা কিন্তু- অন্যরকম না, কিন্তু হয়েছে জিনিসটা। কেন হয়েছে? কারণ যে মিডিয়া, এটা মিডল ক্লাস ভিকটিম। আপনার আমার মতন কোনো মধ্যবিত্ত একটা ঘরের মহিলা, তাকে ধর্ষণ এবং খুন করা হলো। এইটা হচ্ছে মিডিয়া সবসময়, আপনি নির্ভয়া কাণ্ডও দেখবেন, এটা হচ্ছে আপনার মিডিয়ার হচ্ছে একটা র্যালি করে, মধ্যবিত্ত ভিকটিম হলে মিডিয়া একটা আইডেন্টিফাই করে, কারণ মিডিয়া তো আলটিমেটলি আমাদের মতো মধ্যবিত্ত মানুষটাই থাকে। এই ধরনের ধর্ষণ খুন আপনার রেগুলার সারা দেশে এবং এই রাজ্যে প্রচুর দলিত, আদিবাসী, আরজি করের মতন জায়গায় খুন করা হয়েছে, ওরকম তো আমি বলছি রিপোর্টেডই হয় না, রিপোর্টেড হয় না, এরকম সারা দেশে হয়, রিপোর্টেড হয় না। দলিত, আদিবাসী, সংখ্যালঘু মহিলা, একেবারে গরিব বস্তিবাসী কিংবা গরিব গ্রামের হচ্ছে ক্ষেত মজুরের, বড় তো ভয় রিপোর্ট করতে পারে না। আর এটাই তো আমি বলছি, রিপোর্টেডই হয় না, এবং তারপরে তার মিডিয়াও সেভাবে খুব একটা নাড়াচাড়া করে না। এবং এটা আজকের দিনের কথা নয়, জেসিকা লাল ঘটনা যখন হয়েছিল, রামবিলাস পাসওয়ানি একই কথা বলেছিল যে এই জিনিস তো আপনার প্রত্যেক দিন আপনার দলিত আদিবাসীদের সঙ্গে হয়, তা হয়টা কি, কিছু রিপোর্ট হয় না। কিন্তু ইস্যুটা জেনুইন ছিল, আরজি করে ইস্যুটা জেনুইন। তো ইস্যুটা যেহেতু জেনুইন ছিল, কলেজ ক্যাম্পাসের মধ্যে কি করে হয়? না না, কোথাওই বা কি করে হয়, কারোর বাড়িতেই বা কি করে, রেপ ইজ রেপ। এবার সেখানে সে বাড়ি হোক আর কলেজ ক্যাম্পাস আর যেই হোক, ওখানে একটা পড়তে যাচ্ছে, এখানে একটা শিক্ষার জায়গা, যে রেপটা তো যে কোনো জায়গাতেই আপনার ক্রাইম, তা সে কলেজ ক্যাম্পাস হোক, এটা ইমেটেরিয়াল। রেপটা রেপ, এবং খুনটা তো আরো বড়, তার সঙ্গে যোগ হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে আরজি করের যে আপনার যে আন্দোলনটা ছিল, এটা যেমন একদিক থেকে মিডিয়ার র্যালি, সাধারণ মধ্যবিত্ত, জেনজি তারা রয়েছে, কিন্তু সবাই ইস্যুটা জেনুইন ছিল। তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে যে এই 15 বছরের, তখন 13 বছর ছিল, 13 বছরের যে ক্ষোভটা ছিল মানুষের, বিভিন্ন দুর্নীতির জন্য হোক, তখন আরো বেড়ে গেছে, তোলাবাজি হোক, এই সিন্ডিকেট রাজ হোক, এটার বিরুদ্ধেও মানুষ একটা র্যালি করেছে যে না, এটা সরকারের বিরুদ্ধে একটা জেনুইন মুভমেন্ট হচ্ছে, আমরা ভাই ওখানটা সলিডারিটিতে যাব। আমরা সবাই, মুখ্যমন্ত্রী বলছে, একটা কমেন্ট দিয়ে দিচ্ছে, সবকিছু এটা রয়েছে এক্স্যাক্টলি। এবং একটা যেটা হয়েছিল যে পুজোর কার্নিভাল একটা দিকে চলছে আর আরজি করে আন্দোলন একদিকে চলছে, এইগুলো না মানুষ খুব একটা মেনে নেয় মানুষ। এবার দেখুন 24 থেকে 26-এর মধ্যেই একটাই বড় মুভমেন্ট হয়েছে। এর আগে আপনার ধর্ষণের ঘটনা নিয়ে কামদুনির আপনার বড় মুভমেন্ট হয়েছিল, একটা সার্টেন সেকশনে দাগ কেটেছে, কিন্তু তারপরে সেটা আর এইবার এগিয়েছে। কিংবা জমির আন্দোলনের ক্ষেত্রে দেখুন ভাঙড়ে একটা আপনার হয়েছে, কিন্তু লোকালাইজ, ভাঙড়ে ওখানে তৃণমূল হেরে গেছে, কিন্তু শিক্ষা টিচারদের চাকরি চলে গেছে, সেটা টিচারদের চাকরি চলে গেল। কিন্তু দেখুন টিচারদের চাকরি যেটা রিক্রুটমেন্টের যে সমস্যা হলো, সেটা দেখুন 24 সালের তো আপনার বিধানসভা লোকসভার চলাকালীন আপনার পুরো লিস্ট ক্যান্সেল হয়েছিল, তাতেও কিন্তু তৃণমূলের ইম্প্যাক্ট পড়েনি। তার কারণ হচ্ছে বাকি মানুষরা সেভাবে র্যালি করেনি, এর সঙ্গে সলিডারিটিতে আসে। কারণ মানে আপনার মধ্যবিত্তদের কি হলো কি না হলো, তার জন্য একেবারে সাধারণ গরিব মানুষদের কি যায় আসে। সাধারণ গরিব মানুষরা আরজি করটাতে দূর থেকে সাপোর্ট দিয়েছে, আর এই 24 সালের এই 26-এর ক্ষেত্রে বলেছে যে না, এটা এবার একটা আমার একটু চেঞ্জ দরকার। এক্ষেত্রে আমি বলবো যে বিজেপি একটা ক্রেডিবল অল্টারনেটিভ হিসেবে, বিশেষ করে ওয়েলফেয়ার স্কিমগুলোকে যেটা আরো বাড়াবে, বিশেষ করে ক্যাশ ট্রান্সফারগুলোকে ডাবল করবে, 1,500 টাকা 3,000 টাকা করবে যুবদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে, কিংবা মহিলাদের যে চাকরির বিষয় সুনিশ্চিত করা, 33% চাকরি রিজার্ভেশন, কিংবা এই যে মহিলারা আপনার সরকারি বাসে চললে ফ্রি করে দেবে, এই যে প্রমিসগুলো ছিল, এই প্রমিসটাতে কিছুটা ভুলেছে। মানে মানুষ মনে করেছে যে না, এইটা ঠিক বলছে, আমরা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা চান্স নেব। সেটা আমরা এখন জুন মাস থেকে আমরা দেখতে পাবো। অলরেডি সরকার, বর্তমান যে সরকার, তারা বলেছেন যে এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, যারা এই সরকারের প্রধান মুখ যারা আছেন, তারা অলরেডি সেটা বলেছেন যে আমরা 1 জুন থেকে, কারণ এটাই প্রমিস ছিল 1 থেকে 5 জুনের মধ্যে
আপনার প্রত্যেক মাসেই অন্নপূর্ণা ভান্ডারটা চলবে। আর আয়ুষ্মান ভারতটার তো এগুলো তো আমি তো নিজেও তো আয়ুষ্মান ভারতে আমি আগে ছিলাম না, তো আধার দিয়ে দেখলাম আয়ুষ্মান ভারতে ও তো আভা আভা অ্যাপ আছে যেটা, তাতে কার্ড হয়ে গেল, কার্ড নাম্বারও পেয়ে গেলাম। এবার যদি আমি এলিজিবল হই তবে অবভিয়াসলি সেটা মানে রিডিম করে নেওয়া যাবে। বাট আপাতত তো যা যেদিকে যাচ্ছে এখন, এরা গভর্নেন্সটা এখন ভালোই আপাতত শুরু করেছে। কারণ ইনিংসটা প্রথম দিকে যাকে বলে ক্রুশিয়াল স্টেজ, মানে ক্রিকেটের পরিভাষায় বলে যে প্রথম 50 ওভারের মানে প্রথম 15 ওভারের যে ইম্পর্টেন্ট ম্যাচ, প্রথম 15 ওভারটা এরা ভালো এখন শুরু করেছে আপাতত। সেটা আমাদের এখন নেক্সট 6 মাস দেখতে হবে, কারণ পরের বছর পৌরসভা নির্বাচন আছে, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 6 মাস বাদে মোস্ট প্রবাবলি আছে। সেটা দেখতে হবে যে ডিসেম্বরেই শেষে হবে নাকি পরের বছর আর্লি নেক্সট ইয়ার হবে। কিন্তু পরের বছরের মধ্যে এটা আপনার পৌরসভা নির্বাচনগুলো করতে হবে। এবং এরকম বহু পৌরসভা আছে, হাওড়ার ক্ষেত্রে যদি বলছো কোনো মেয়র নেই। এবং তৃণমূলের একটা বড় সমস্যা ছিল যে এই পৌরসভা এবং পঞ্চায়েত এই ভোটগুলোকে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে দিত না, যার জন্যই আপনার এই এত তামঝাম ছিল এবারে নির্বাচন কমিশন এত কড়াকড়ি, যে মানুষ যাতে খুব পরিষ্কারভাবে ভালোভাবে ভোটটা দিতে পারে। কারণ এই যখন আপনার স্টেট ইলেকশন কমিশনের ওপরে নির্ভর করে যখন নির্বাচনগুলো হতো, সেটা পঞ্চায়েতে 2023-এর পঞ্চায়েত বলুন, আর আপনার তার আগে 2018টা তো 34% একদম ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়াতেই পারেনি, আনকন্টেস্টেড ছিল, যার জন্য 2019-এও তৃণমূলের বিরুদ্ধে একটা বড় অংশ মানুষ ক্ষোভ দিয়ে দিত। বিজেপি তো এসে আরজি করার কেসটাকে আবার ওরা করবে। শুধু আরজি কর না, প্রচুর দুর্নীতির যে সমস্ত কেস আছে, মেসি কেসটাও নীতিশ প্রামাণিক শুনলাম। হ্যাঁ, তৃণমূল মেসি কাণ্ড এবং তৃণমূলের নেতাকর্মীদের ওপরে যে সমস্ত কেস আছে, সুজিত ঘোষ অলরেডি অ্যারেস্টেড হয়েছে। সুজিত ঘোষ অলরেডি অ্যারেস্টেড, যে ইডি এবং সিবিআই এর থ্রু দিয়ে, যেহেতু এখন ডবল ইঞ্জিন সরকার এবং কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা হচ্ছে আপনার অনেক ভালো। আমাকে অনেক এরকম, আমি ক্যামেরাতেই বলছি কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, আমাকে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার, অফিসার পর্যন্ত বলেছে যে আমরা এখানে কাজটা করবোটা কি করে, কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের তো কোনো কোঅর্ডিনেশন নেই। কিন্তু এবার এটা বেটার হবে, এবার সম্ভবত এটা বেটার হবে, কারণ যেহেতু ডবল ইঞ্জিন সরকার, আপনার অনেক বিষয় নিয়ে আপনার এই কোঅর্ডিনেশনটা বেটার হবে। এবং যেটা বেঙ্গলের একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে বেঙ্গলের ক্ষেত্রে আপনার এই যে বেঙ্গল প্যাকেজ, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, বিজেপির আমলেও, বাজপেয়ী আমলেও, তখনও উনি স্পেশাল বেঙ্গল প্যাকেজ চাইতেন। মনমোহন সিং সরকারের সময় স্পেশাল বেঙ্গল প্যাকেজ চাইতেন। এবার কি ওনারা কি এবার তার চাওয়ার প্রশ্ন উঠছে না। এবার তো এখনো পর্যন্ত চাহিদাটা বেশি। না, রাজ্যের জন্য তো আপনার অবভিয়াসলি এইগুলো দরকারি, কিন্তু আমরা দেখতে পাইনি এসব কিছু। সেটা তো আলাদা ব্যাপার। কারণ উনি তো সরকার থেকে ছেড়ে চলে আসেন। উনি বাজপেয়ী সরকারে যখন ছিলেন তখনও সরকার থেকে বেরিয়ে এসছিলেন, কারণ ওনার সবসময় বিরোধী নেত্রী হিসেবে নিজেকে জাহির করার একটা ব্যাপার আছে, ওটাই নাকি ওনাকে মানায়, ওই ইমেজের সঙ্গে যায়, স্ট্রিট ফাইটার ইমেজ। মানে উনি প্রশাসক, কিন্তু উনি ঠিক রাস্তায় ধর্ণা দেবেন, এবং রাস্তায় ধর্ণা দেবেন কিন্তু আশেপাশে কেউ নেই। মানে আমি তো ফিল্ড ওয়ার্ক করতে গেছি সব জায়গায়, আমি আমার নিজের গবেষণার জন্যই বই পেপার লিখতে হয়, তো গবেষণার জন্যই আশেপাশে কিন্তু কেউ নেই, বিশেষ কিছু নেই, মানে 1000টা লোকও নেই বসে, কিন্তু এই আপনার লাইভ ক্যামেরা চলছে, আর টেলিভিশন মিডিয়া টিআরপির জন্য এগুলো করে যাচ্ছে। তো যাই হোক, এবার হচ্ছে যে তারপর মনমোহন সিং সরকার থেকে উনি বেরিয়ে এসেছিলেন। ইস্যুগুলো কতটা জেনুইন ছিল না জেনুইন ছিল সেটার দিকে আমি এখন যাচ্ছি না, সেটা নিয়ে একটা আলাদা তর্ক হতে পারে। কিন্তু উনি এই কেন্দ্র সরকারের থেকে তারপর বেরিয়ে আসেন, তাহলে স্পেশাল প্যাকেজটা আসবেটা কি করে, এটা তো একটা বিষয়। আচ্ছা, এখানে বামফ্রন্টও যখন ছিল, বামফ্রন্ট আলটিমেটলি সিপিএম যে বড় শরিক, তারা কোনোদিনই সরকারের ভেতরে পার্ট হচ্ছে, তারা সব বাইরে থেকে পার্ট করবে। সেটা আপনি 96 থেকে 98 এর ইউনাইটেড ফ্রন্ট সিপিএম এর ডাউনফলে আমি আসবো আটে বলুন, এইটা তো সবসময় ফলে এখন 50 বছর পরে, প্রায় 50 বছর পরে, 77-এর পরে এমন একটা সরকার আসলো যাদের কেন্দ্রেতেও সরকার এবং রাজ্যতেও সরকার। ফলে এই যে অ্যান্টি দিল্লির যে একখানা আপনার যে ক্যাম্পেইন বেঙ্গলে বরাবরই ছিল, এই ট্রেন্ডটাও আলটিমেটলি চলে গেল এই ইলেকশনে। আচ্ছা, এইবার কি আগের বারে যতগুলো বিজেপি ক্যাম্পেইন করেছে, এই বছরটা কি বিজেপি একটু বাংলাতে জোরটা বেশি দিয়েছে? বাংলাবাদী জোর দিয়েছে। আমি 2021 সালে এই সময় পত্রিকাতে একটা খোলা চিঠি লিখেছিলাম, মজার চিঠি ছিল।
এটা প্রধানমন্ত্রী অমিত শাহজি, গৃহমন্ত্রী এবং যোগী আদিত্যনাথকে, যে আমি বলেছিলাম যে কেন যে আপনারা বারবার এখানে আসেন, এখানে এসে এখানে সময় একটু বেশি সময় দিন, আপনাদের জন্য আমাদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দিতে পারি, হ্যাঁ, এবং এখানে একটু মাছ খাওয়াটা শিখতে হবে। অমিত শাহ তো বললো যে আমি তো 15 দিন থাকবো ইলেকশন। না, ওটা আমি হচ্ছে আরো বেশি সময়, মাছ খাওয়াটা একটু শিখতে হবে। মাছ যতক্ষণ পর্যন্ত না খাওয়া শিখছেন তবে বাঙালি আপনি প্রাণ জয় করতে পারবেন। তো দেখা গেল যে তো বিজেপি এখন সেই লাইনটা নিয়েছে, জিতেন্দ্র তিওয়ারি থেকে শুরু করে সবাই। আপনার জন্য কি বদলটা যে? আমি তা বলছি না, আমি বলছি আমি শিক্ষক মানুষ, আমি একটা নগণ্য শিক্ষক মানুষ, সামান্য শিক্ষক মানুষ, তা আমার কথা হয়তো তারা হয়তো শুনেছেন সিরিয়াসলি, আমি জানি না কেন শুনেছেন কিনা, কিন্তু তারা টার্গেট হয়ে যেতে পারে না বিরোধী দলের কাছে। তারা নিজে না, মাছ তো সব বাঙালি দিয়ে, আমি তো অন্য কিছু খেতে বলছি না, হ্যাঁ, আমি নিজেও যদি সর্বভূক, হ্যাঁ, কিন্তু আমি তো অন্য কিছু খেতে বলছি না, আমি মাছ তো বাঙালির মাছ ভাত তো খাবেই। এবার সেটা আলটিমেটলি বিজেপির মধ্যেও একটা চেঞ্জ এসছে। আপনি দেখবেন যে দিলীপ ঘোষ যখন ছিলেন রাজ্যের দায়িত্বে, তার থেকে যখন সমীর ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্য সমীর ভট্টাচার্য নিজেই বলছে যে আমার তো বাঙালি মাছ ভাত খাবেই, আমরা তো, এবং পার্টির মধ্যেও, বিজেপির মধ্যেও আর কি মাছ ভাত খাওয়ার একটা চল এখন তৈরি হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বন্ধ করে দেবে, এবং না, সেটা তো অবভিয়াসলি বিরোধীরা নিজেদের মতো করে ক্যাম্পেইন করবে। এটাও ঠিক যে উত্তর ভারতে কিছু জায়গা তো হয়ে হচ্ছে, উত্তর ভারতে যারা নিরামিষাশী তারা অনেক জায়গায় মাঝের বন্ধ হয়ে যায়, চিত্তরঞ্জন পার্কে দিল্লিতেও হয়েছে। ফলে যে যার নিজের এখন টকিং পয়েন্টস খোঁজার জন্য প্রত্যেকে ওত পেতে থাকে যে কোথায় একটা বিরোধীরা কিছু একটা ভুল করলো, সেটাকে নিয়ে আমরা একটা ইস্যু করবো। এটা সব দলই করে, তাদের নিজেদের ভুলটা তারা একটু সরিয়ে দিল। হ্যাঁ, সেটা অবভিয়াসলি সব দলই করে। তো চাম্পারান মাটন খাবে, তারপরে আপনার মাছ ভাত খাবে, এ তো হবেই, এটা তো সমীর ভট্টাচার্য বলেছে। ফলে আমার মনে হয় যে এটা এবারে তারা অনেক ভুল কম করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি টার্গেট করেনি, আর এই দলবদলু যারা দলবদলু এবং পাল্টি খাওয়া লোক, তাদেরকে পার্টিতে ঢুকতে দেয়নি। এবং এরা বিজেপি অনেক বেটার করবে যদি আগামী দিনেও তারা একটা স্ট্রং ফিল্টারিং করে যে কাদেরকে পার্টিতে নেবো আর কাদেরকে পার্টিতে নেব। পার্টিতে তো বলে দিয়েছে যে দেখুন পার্টির যে নীতি যারা যদি যে না মানবে, কিংবা পার্টির ডিসিপ্লিন যে না মানবে, সেটা বিজেপির মতো একটা ক্যাডার বেস রেজিমেন্টেড পার্টি কেনই বা তাদেরকে নেবে। আর বিশেষ করে তৃণমূলের যে সমস্ত গুন্ডামস্তান, যারা এখনো, আমি মনে করি যে তৃণমূলের পিছনে যে ক্লাসটা সব থেকে এখনো পর্যন্ত তৃণমূলের সলিড বেস ছিল, তৃণমূলের যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন 90-এর দশক যখন উঠছেন আর কি, সেই সময় থেকে এই ক্লাসটা একেবারে চিরকালই লয়াল ছিল, সেটা হচ্ছে লুম্পেন প্রোলেটারিয়েট। লুম্পেন প্রোলেটারিয়েট হচ্ছে সেই অংশ যারা বিভিন্ন ধরনের ক্রাইম সিন্ডিকেট, বিভিন্ন ধরনের প্যারালাল ইকোনমি, ব্ল্যাক ইকোনমির সঙ্গে যুক্ত। এই ক্লাসটা যে কোনো শহরে থাকে, মানে এটা বোম্বেতে একভাবে তৈরি হয়েছে, তারা পরবর্তীকালে কিছু শিবসেনায় ঢুকেছে, কিছু অন্য দলে ঢুকেছে, কিছু হচ্ছে দাউদের মতো কিছু লোক বেরিয়ে গেছে করে দেশের সঙ্গে গদ্দারি করে। কিন্তু এই ক্লাসটা সবসময় থাকবে আপনার যে কোনো শহরে। কারণটা হচ্ছে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশ, এই দেশগুলোতে হচ্ছে আপনার পুঁজিবাদী যে ব্যবস্থা, পুঁজিবাদী যে উন্নয়ন, সেটা হচ্ছে আন্ডার ডেভেলপড থাকে সবসময়, সব জায়গায় একভাবে তার ডেভেলপমেন্টটা একরকম হয় না। এটা হচ্ছে অ্যারেস্টেড একটা ডেভেলপমেন্ট। ফলে আপনার পুরোনো কলকারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনার যদি দেখেন যে 60-এর দশকের শেষ থেকে পশ্চিমবঙ্গ আগে কিন্তু শিল্পে 1 নম্বরে ছিল, মানে 50-এর দশক বলুন, 47-50 এইসব ডেটাগুলো, ইভেন 65 সাল পর্যন্ত যথেষ্ট পশ্চিমবঙ্গ এগিয়েছিল। আচ্ছা, যদি কেসটা না হতো, আমাদের কলকাতা থেকে, মানে বাংলা থেকে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা তৈরি হতো ডেফিনেটলি সিঙ্গুরে, কারণ সবকিছু যখন হয়েই গেছে, আপনি সেই মানে যাকে বলে তীরে এসে তরি ডোবান, এইটা তো হয়ে গেল। এবং শেষ পর্যন্ত যখন আলটিমেটলি, আমার তো নিজের চোখে দেখা, তখন আমি বিলেতে পড়তাম, তখন আমি 2008 সালে তখন এখানে ফিরেছিলাম ফিল্ড ওয়ার্ক করার জন্য। আমার তো চোখের সামনে দেখা যে গোপালকৃষ্ণ গান্ধী রাজ্যপাল তখন, এবং সেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং ফিক্স হয়ে গেছে, মিটিং হবে আর কি, এবং একটা রফা হয়ে যাবে। শেষ পর্যন্ত উনি মিটিংয়ে এলেন না, এবং সেখানে আপনার অন্য যারা সেই সময় যে নকশালপন্থী যারা ছিল, আমার এটা শোনা, আমি জানি, এটা কনফার্ম করতে পারবো না, আমি খুব ক্রেডিবল সোর্স থেকেই শুনেছি যে তারা ওনাকে বুঝিয়েছিলেন যে এতদিন ধরে আপনি যে এই মুভমেন্টটা করলেন,
তাহলে আবার এখন রফা করলে তাহলে তার তো কিছু হবে না, মুভমেন্টটা তো এখানে ফেল করে যাবে। আপনি তো আর কোনো ডিভিডেন্ডও পাবেন, ইলেকট্রাল ডিভিডেন্ডও হবে না, তাহলে তো তারপর সেই জন্য উনি যাননি। কিন্তু সরকার বদল হওয়ার পরেও এবং সুপ্রিম কোর্ট 2016 সালে একটা রায়ও দিয়েছিল যে সিঙ্গুরের যে জমি যেটা নেওয়া হয়েছিল সেটা ইলিগাল ছিল, কারণ 1894 ল অনুযায়ীও সেটা ঠিক মতো হয়নি আর কি। তো ইতিমধ্যে 2013 সালের আপনার একটা নতুন ল এসছে, তা সেই লকে ধরেও যদি আলটিমেটলি তৃণমূল এখানে জমি নীতিটা আরো পরিষ্কার করতো এবং আরো অন্যান্য শিল্প আসতো, তাহলে হয়তো একটা মধ্যবিত্তর যে অংশটা এতদিন খেপে ছিল তারাও তৃণমূলকে ভোটটা দিত। কিন্তু এবারে কি হলো, আম ছাড়া দুটোই গেছে, মানে গরিব মানুষও বলছে যে আমাদের কাছে কাটমানি নেয়, অর্থাৎ 100 দিনের টাকা যদি নাই কয়েক বছর না আটকে ছিল, কিন্তু তার আগের বছরগুলোতে ধরুন 2015, 16, 17, 18 এইসব সময়গুলোতে 100 দিনের টাকা আপনি ধরুন আপনার বিল হয়েছে 10,000 টাকা, ওখানে লোকাল যে দিতে বলে তুই আমাকে 2,000 টাকা দে, তবে আমি তোকে পুরো টাকা তো ছাড়বো ব্যাংক। এবং এটা নাকি সমস্ত সরকারি প্রকল্পের ক্ষেত্রে তাই হচ্ছে। এই ফিল্ড ওয়ার্কে এই জিনিসগুলো আমার উঠে এসছে। ফলে মানুষ, এই গরিব মানুষও রেগেছিল একভাবে, আর মধ্যবিত্ত তো রেগেই ছিল। আর এই লুম্পেন প্রোলেটারিয়েট, এই যে পুরো যে ইলিগাল ট্রেড ক্রাইম, এইগুলো সিন্ডিকেট এইগুলো করে এরা সেই রিয়েল এস্টেটের মধ্যে দিয়ে ঢুকে বলুন, জমির দালালি বলুন, জমি মাফিয়া বলুন, কিংবা হচ্ছে সাতটা রেসের পেন এইগুলো বলুন, এইসবের ভেতর দিয়ে তারা জুয়া, লটারি, এই ধরনের যে বিভিন্ন আছে সুইন্ডলার্স বলা হয়, এই যে ক্লাসটা, এরা এখানে কিন্তু তৃণমূলের আমলে বেশ আরো ফুলে ফেপে বড় হয়েছে। এই ক্লাসটা বরাবরই ছিল, মানে একটা সময় এরাই হচ্ছে ওয়াগান ব্রেকার ছিল, এরা স্ক্র্যাপ ডিলার ছিল। এই ক্লাসটা এটা বেঙ্গলে যে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হয়েছে, আচ্ছা, বেঙ্গলে কি মানুষের কাস্ট, সেখান থেকে উঠেছে। বেঙ্গলের মানুষের কি কাস্ট ডিভাইড হয়ে গেছিল মাঝখানে তৃণমূলের আমলে? হিন্দু এক না, সাইড, আমার এটা মনে হয় না, মানে কাস্টের ভাবে ডিভাইড ওইভাবে, মানে বাঙালিদের মধ্যে কাস্টের কনসাসনেস একটু কম, মানে উত্তর ভারত কিংবা দক্ষিণ ভারতের তুলনায়। তবে হ্যাঁ, এটা আপনি তৃণমূল কি মুসলিমদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল? এইটা আমি আপনার আসছি, আর কাস্টের প্রশ্নটা আমি জবাব দিইনি। সেটা হলো যে বেঙ্গলে বাঙালিরা কাস্ট নিয়ে অতটা খুব গোঁড়া নয় অনেক বিষয়, মানে যেটা উত্তর ভারত কিংবা দক্ষিণ ভারতে। কিন্তু গত 20-25 বছরে একটু কাস্টের বিষয়টা কিছু এসছে। যেমন ধরুন এই যে নমশূদ্রদের মধ্যে বিশেষ করে মতুয়া সেক্ট, এইটার যে একটা আইডেন্টিটি, এটা একটা আইডেন্টিটি অ্যাসারশন এসছে। কিন্তু মতুয়া সেক্ট আবার দেখা যাচ্ছে অনেক বেশি ব্রাহ্মণিক্যাল আপনার রিচুয়ালস গুলো ফলো করছে, যেগুলো ধরুন আপনার অনেক সময় তারা একটা সময় করতো না। এইবার শিডিউল ট্রাইবদের মধ্যে কিছু জিনিস লক্ষ্য করা যায়, কিন্তু এখন যেটা আরএসএস এর ইন্টারভেনশনের ফলে দেখা গেছে যে এই দলিত, আদিবাসী এবং হিন্দু ওবিসি, এইটার মধ্যে একটা বিজেপি একটা বড় ফ্যান ফলোয়িং তৈরি করেছে। হিন্দু ওবিসিটার একদম প্রথম থেকেই বিজেপির সঙ্গে ছিল। আপনি শুভেন্দু অধিকারীর মিডিয়া বাইট দেখেন, শুভেন্দু অধিকারী বলছে যে আমার ভোট যারা হিন্দু ইভিএম, মুসলিম ইভিএম, সেটা আমি আসছি। এটা মূল শুভেন্দু অধিকারের সমস্যাটা হলো যে উনি তো নতুন নতুন বিজেপিতে গেছেন, মানে উনি 2020 সালে বিজেপিতে গেছেন। দেখবেন নব্য যারা বিজেপি হয় তাদেরকে প্রমাণ করতে হয় যে তারা কত বেশি হিন্দু, কত বেশি সনাতনী। কিন্তু দুবার হারিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী, এটা তো হারাবেন, কারণ মাস লিডার, উনি মাস লিডার। দেখুন আলটিমেটলি শুভেন্দু অধিকারী একটা ভালো দিক যেটা বলতে হবে, উনি কিন্তু 30 বছর ইলেকট্রাল রাজনীতিতে আছেন। 95 সালে কাঁথির যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেই সময় উনি কাঁথি মিউনিসিপ্যালিটি থেকে জিতেছিলেন, এবং তারপর থেকে দীর্ঘ 30 বছর ইলেকট্রাল পলিটিক্স হয়। ওই 2006 অ্যাসেম্বলি, শুভেন্দু অধিকারী কি 2009 লোকসভা জিতিয়েছে। এবং নন্দীগ্রামের মুভমেন্টে হচ্ছে উনি একেবারে ফ্রন্টিল লিড করেছেন। যেটা খুব ইন্টারেস্টিং যে এইটা একটা অ্যালিগেশন ছিল শুভেন্দুর বিরুদ্ধে যে মাওবাদীদের সঙ্গে উনি একটা সময় অ্যালায়েন্স করে লেফট ফ্রন্টকে হটিয়েছিলেন এই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চল থেকে। মাওবাদীদের একটা স্লোগান ছিল যে গ্রাম দিয়ে শহর ঘেরো। এটা কি হিস্টোরিক ঐতিহাসিক আয়রনি যে বিজেপি এই রাজ্যে আসলো গ্রাম দিয়ে শহর ঘিরে। বিজেপি প্রথমে বেড়েছে গ্রামে, তারপরে শহরে এসছে। আপনি যদি 16 বিধানসভা থেকে দেখেন,
আগে গ্রামে তারা জিতেছে, গ্রামে বেস বানিয়ে তারপর শহরে এসছে। কারণ ওটা মেইন জায়গা। না না, এটা মাওবাদীদের দিয়ে হয়নি, কারণ মাওবাদীদের চলে গেছে, হয়েছে আরএসএস এর নেটওয়ার্ক দিয়ে। এবার হিন্দু মুসলিমের যে জায়গাটা বলছে, যেমন শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হয় যে সে অনেক বেশি হিন্দু এবং সনাতনী, মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রমাণ করতে হয়েছিল যে সে অনেক বেশি মুসলিম দরদি। কেন? তার কারণটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 থেকে 2006 এই 8 বছর তিনি বিজেপির সঙ্গে ঘর করেছিলেন। ঘর করাটা ভুল কথা হবে, বলবে যে বিজেপির সঙ্গে ইলেকট্রাল অ্যালায়েন্স করেছিলেন। অর্থাৎ 98 এর লোকসভা, 99 এর লোকসভা, 2004 এর লোকসভা এবং 2006 এর বিধানসভা, এই চারটে নির্বাচন, বড় নির্বাচনে বিজেপির সঙ্গে ইলেকট্রাল গাঁটছড়া হয়েছিল তৃণমূলের। ঠিক আছে? এবার যখন উনি সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে যখন একটা এই সেন্টার রাইট যে পজিশন ছিল সেখান থেকে সেন্টার লেফট পজিশনের দিকে যাচ্ছে, তখন ওনাকে বারবার প্রমাণ করতে হয়েছে যে উনি কত মুসলিম দরদি। তার জন্য মাথায় ওই সমস্ত ঘোমটা পরে কিংবা মাথায় চাদর দিয়ে উনি মুসলিম ঈদের নামাজের ক্ষেত্রে, আচ্ছা কোনো মুখ্যমন্ত্রী ঈদের নামাজে মানে গেছে? আর কেনই ওনার যাওয়ার দরকার ছিল? কোনো দরকার ছিল না। এইগুলো কিন্তু মানুষের চোখে লাগে, কারণ আগের তো কোনো মুখ্যমন্ত্রী তো ঈদের নামাজে যেত না। আপনি একটা ধর্মীয় সমাবেশের মধ্যে কেন রাজনৈতিক নেতা নেত্রী হিসেবে চারটে গিয়ে ওখানটা পার্টির কথা বলবেন? পার্টিজান তো কথা, রাজনৈতিক আমরা প্রত্যেকেই। ওনার নিজের দোষে কি উনি নিজে হারিয়ে গেছে? আচ্ছা, এইবার হচ্ছে প্রথমে উনি যখন 2011 আসলেন, 12-13 সাল থেকে উনি ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিতে শুরু করলেন। কোনো দরকার ছিল না ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার। কি দরকার ছিল ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার? ইমাম মসজিদদেরকে আগে কি চলছিল না? তারা তো এমনি ওয়াকওয়ে স্টেটের ভেতর দিয়ে তারা যারা লোকাল মসজিদ কমিটি থাকে তারা টাকা তুলে এমনিতেই দানের টাকা তাদের তো মাইনে রাইনে এমনি হতো। কিংবা ইমাম মসজিদ অন্য কোনো সাইডে একটা কিছু কাজ করতো, সেই হয় টেলারের কাজ হতে পারে, কেউ একটা কোনো দোকান খুলে রাখতে পারে, এর চলে এইভাবে চলতো, এতদিন ধরে তো চলেছে। কিন্তু উনি ভাতা দিতে শুরু করলেন। এবার ওটাকে ব্যালেন্স করতে গিয়ে আবার পুরোহিত ভাতা উনি 2018 সাল থেকে দিতে শুরু করলেন। এইগুলো না মানুষ হচ্ছে চোখে লাগে, ফলে এইখান থেকেই মানুষের মধ্যে হিন্দু মুসলিম জিনিসগুলো তৈরি হচ্ছে। এবং ওনার বিরুদ্ধে এই অ্যালিগেশন গুলো হলো যে উনি মুসলিম তোষণ করেন। এইগুলো যদি উনি না করেন, কিন্তু রিসেন্টলি উনি একটা স্টেজে কমেন্ট করলেন যে এক কমিউনিটি জোট বাদে আলাদা তখন সব আপনাদেরকে সরিয়ে দেবে, একটা এরকম উনি। এইগুলো খুবই বিতর্কিত কমেন্ট। এইগুলো করার কারণে এগুলো হচ্ছে একটু, এগুলোই কি ওনার ডাউনফলের মেইন কারণ? না, ওনার ডাউনফলের কারণ হচ্ছে অন্য অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে ওনার সময় দুর্নীতি এবং সিন্ডিকেটরা যেমন এক্সটর্শন, যে র্যাকেট এক্সটর্শন, ধরুন আমি অফিস যাই, এবার অফিস যাইতে মেট্রো থেকে আমি যে অফিস যাই, অফিস যেতে যেতে আমার টোটোতে যেতে হয়। তা প্রত্যেকটা টোটো চালককে 30,000 টাকা থেকে 70,000 টাকা, অনেকে 75,000 টাকাও নিয়েছে। এইটা তাকে নাকি লাইনে ঢুকতে গেলে নাকি এই টাকাটা দিতে হবে। উপরন্তু পুলিশকে মাসে 200-300 টাকা করে তাদের কাছ থেকে নেয় ইউনিয়ন। অথচ এই ইউনিয়নগুলো কিচ্ছু করে না। এই ইউনিয়নগুলো আলটিমেটলি, ধরুন হচ্ছে স্ক্যানার, আপনার স্ক্যানার লাগবে, কারণ আপনার খুচরো নেই, খুচরো তো সমস্যা, স্ক্যানার পর্যন্ত ওদের করে দেয়নি। অথচ এই টাকাগুলো ওদের ইউনিয়নগুলো নিয়েছে। তাই এই টাকাগুলো নিয়ে কি মোট ছবি হয়, কিংবা অন্য কেউ টাকাগুলো কামিয়ে অন্য কিছু করে। ইলিগাল যে কার পার্কিং এর বিষয়, যেটা নিয়ে এখন এই বর্তমান সরকার বিজেপি নেতৃত্বাধীন যে পশ্চিমবঙ্গ সরকার, তারা বলেছে যে ইলিগাল কার পার্কিং গুলো আপনার উঠিয়ে দেবে। কারণ আমরা ওই যে কার পার্ক হয়েছে, ধরুন আপনাকে কোনো রসিদ দেবে না, কিংবা যত টাকার আপনি নেবে তার থেকে কম টাকার রসিদ দেবে। এইগুলো আপনি তোলাবাজি ছাড়া আর কি? তো এই এক্সটর্শন গুলো, এবং ধরুন আপনার নামে জমি আছে, কিংবা আপনি কোনো জমি লিজ নিয়েছেন, 99 বছর লিজ হতে পারে, সেটা অনেক সরকারি জমি লিজ হয়, আপনার ওয়াকফ এস্টেটের জমি লিজ হয়, দেবত্ব সম্পত্তি লিজ হয়। এবার আপনার সবই কাগজপত্র ঠিক আছে এবং এগ্রিমেন্টও আছে যার কাছ থেকে লিজ দিয়েছে যে আপনি ওখানে বাড়ি বানাবেন, কিন্তু আপনাকে বাড়িটা বানাতে দেবেন না, কারণ হচ্ছে লোকাল সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত না আপনার মেটেরিয়াল এবং লেবার কন্ট্রাক্টটা দুটোই না নিয়ে নেবে। তা এই তো আপনার হচ্ছে, এটা তো গত 15 বছর থেকে। তার জন্য স্বপন দাশগুপ্ত আমাদের পাড়ার উল্টো দিকে নিওয়ালিপুর পি ব্লকে চিলড্রেন্স পার্কে ওনাকে ফেলিসিটেট করা হচ্ছিল। তো উনি বলছিলেন যে এবার থেকে আর কি আপনাকে ফ্ল্যাটের টাকা কিংবা ওই স্কোয়ার ফুট কুমার, যেটা দেবাশিস কুমার সম্পর্কে বলা হয় যে ফ্ল্যাট কুমার কি স্কোয়ার ফুট কুমার, এটা শুনি আর কি, অ্যালিগেশন আর কি, যে এইটা যাতে না দিতে হয়। কলেজেও তো শিক্ষার মধ্যে তো এইবার কলেজে শিক্ষার মধ্যে দুর্নীতি আছে। আরেকটা যেটা প্রশ্ন, যেটা ওই যেহেতু পঞ্চায়েত ভোট এবং আপনার অনেক জায়গায় ইলেক্টেড কোনো মেয়র নেই, কলেজ ইউনিয়ন ইলেকশন গুলো তো নেই না। তা কলেজ ইউনিয়ন ইলেকশন গুলো করলেন না কেন? দেখুন,
তৃণমূল যদি লেফট ফ্রন্টের কাছ থেকে কিছু জিনিস শিখতো তাহলে তৃণমূল আরেকটু বেশি সময় থাকতে পারতো। লেফট ফ্রন্টের একটা ভালো দিক ছিল যে অন্তত এই ইলেকশন গুলো খুব রেগুলার হতো। কতটা ইলেকশন ফ্রি হতো, ফেয়ার হতো, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু হতো, কিন্তু ইলেকশনস গুলো হতো। ইলেকশন গুলো এই বিভিন্ন লোকাল ইনস্টিটিউশন গুলোতে রেগুলার ইলেকশন হতো, যার ফলে কি হয়েছে, আপনার একটা সাপ্লাই লাইন সবসময় পেত তারা। সেকেন্ড জেনারেশন লিডারশিপ, এই থার্ড জেনারেশন লিডারশিপ, এটা পেত, এবং বিরোধীরাও পেত। আমি বলতে পারি তৃণমূলের মধ্যে প্রচুর লোকে ছাত্র রাজনীতি করে উঠে এসছে লেফট ফ্রন্টের জমানায়। আবার লেফট ফ্রন্টেরও প্রচুর যে যারা এই নতুন ইয়াং বলো, কিংবা ধরুন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূলে চলে গেছে, ছাত্র রাজনীতি করে উঠে এসে, আমাদের সমসাময়িক ছিল, ছাত্র রাজনীতি করে উঠে এসছে। তো এরকম অনেকেই দেখবেন এই, এবং সেটা হতো এই জন্য কারণ কলেজ ইউনিভার্সিটি হতে রেগুলার ইউনিয়ন ইলেকশন হতো। এইটা তো লেফট ফ্রন্ট চলে যাওয়ার পরে তৃণমূলের পর সময়ে এই তো ছাত্র রাজনীতি রেগুলার যে ইউনিয়ন ইলেকশন, এগুলো তো হলো না। তো যার ফলে কি হলো, যে আপনার লোকাল কোন একটা দাদা দিদি থাকবে, তার ছত্রছায়ায় যারা থাকবে তারা ইউনিয়ন দখল নেবে। সেই ইউনিয়নের কোনো মানেও নেই, তার কোনো ডেমোক্রেটিক কোনো তার ম্যান্ডেটই নেই, অথচ ইউনিয়ন। এবং এই অনলাইন আপনার অ্যাডমিশন করতে দেওয়া হবে না, এইটা নিয়েও একটা বড় সমস্যা ছিল। তো এই জিনিসগুলো এখন অবশ্যই সরকার বলছেন যে তারা অনলাইন অ্যাডমিশনের পক্ষে। ফলে তারা, আমার মনে হয় যে এই জিনিসটা অনলাইন অ্যাপ্লিকেশন হলে তার অবভিয়াসলি আপনার এই অনেক বেশি স্বচ্ছতা, পরিচ্ছন্নতা থাকে, ট্রান্সপারেন্সি থাকে। আচ্ছা, বিজেপির কি এইবার বেরিয়ে যাওয়ার অনেকগুলো কারণ, সেটা হচ্ছে যে তাদের যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদের ফেস গুলো কি অনেক এবার একটু ভালো দাঁড় করিয়েছে? হ্যাঁ, এইবারে আমি বলবো যে তৃণমূল এবং বিজেপি দুটো দলই একদিক থেকে পলিটিক্যাল ফেসেস অনেক দাঁড় করিয়েছে। অর্থাৎ এই সিনেমা অ্যাক্ট্রেসের সংখ্যাটা একটু কমে গেছে। হ্যাঁ, আছে, মানে ধরুন বিজেপির মধ্যে রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী, হিরণ চ্যাটার্জি, এরা অনেকেই সিনেমার ফেসে, এবং সর্বোপরি মানে মিঠুন চক্রবর্তী নিজেই ক্যাম্পেইন করেছে। কিন্তু বিজেপির মানে এই লেভেল ব্যাপারটা কি আলাদা ছিল এবার? না, বিজেপির ব্যাপার হচ্ছে এই বিজেপি রত্না দেবনাথকে নিয়ে কি বিজেপি এই ধরনের যে রেখা পাত্র কিংবা রত্না দেবনাথ, এই যে সিলেক্টেড জায়গায় যে ক্যান্ডিডেট গুলো দেওয়া, সেই ক্যান্ডিডেটের চয়েস গুলো তো বোঝাই যাচ্ছে ভালোই চয়েস হয়েছে। কিংবা স্বপন দাশগুপ্তর মতো ভদ্রলোককে রাজবাড়ী কেন্দ্রে দাঁড় করানো, যেখানে উনি থাকেন আর কি, পন্ডিতিয়া রোডের কাছেই উনি থাকেন, তো সেইখানটায় তো দাঁড় করানো আর কি। এগুলো তো একদিক থেকে তো খুব ভালো একটা পদক্ষেপ বলা যেতে পারে। তো উল্টো দিকে তৃণমূলও সেইভাবে অত আপনার সিনেমা অ্যাক্ট্রেসকে এবছর দাঁড় করায়নি। তো সেদিক থেকে একদিক থেকে রাজনীতি, মানে পশ্চিমবঙ্গের রাজনীতি অনেক বেশি নর্মাল হয়েছে এবারে তুলনায় গত তার আগের 10 বছরের তুলনায় আর কি। আচ্ছা, আমরা একদম এন্ডের পথে আসছি। এন্ডের পথে আস্তে আস্তে আমার জাস্ট কয়েকটা কোশ্চেন রয়েছে। নেক্সট 5 বছর আপনি কেমন বেঙ্গল দেখতে পাচ্ছেন? কেমন বেঙ্গল দেখতে পাচ্ছি আমি তো একটা অ্যানালাইসিস ভবিষ্যৎ তো নই, তবে এইটুকু আমি বলতে পারি যে বেঙ্গলে এখন অনেক বেশি ইনভেস্টমেন্টস আসতে পারে। সেই ইনভেস্টমেন্টস আসার একটা সুযোগ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে অন্তত 3 বছর, 2029 সাল লোকসভায় কি হবে আমরা এখনো জানি না, কিন্তু অন্তত নেক্সট 3 বছর কেন্দ্রে একটা খুব বিজেপির একটা এনডিএ সরকার থাকবে, যারা লুকিস্ট যে পলিসি সেটার নিয়ে সিরিয়াস। কেন্দ্রের যে নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন অশোক লাহিড়ী, তিনি অত্যন্ত গুণী একজন অর্থনীতিবিদ, অত্যন্ত পড়াশোনা জানা এবং বাংলা সম্পর্কে খুব সচেতন। বাংলায় এমএলএও ছিলেন 5 বছর বালুঘাট, স্পোর্টস মিনিস্টারও তো সম্ভবত, এবং ফলে তিনি হচ্ছে একটা উদ্যোগ নেবেনই এখানে বেঙ্গলে কি ইনভেস্টমেন্টস নিয়ে আসার। এখানকার যে যারা রাজ্যে আছেন এদেরও পলিসি খুব ক্লিয়ার যে এখানে আপনার ইনভেস্টমেন্টস আসবে। বাংলা অনেকগুলো বিষয় নিয়ে পিছিয়ে পড়ছিল। দেখুন, আমাদের পাশের রাজ্যে উড়িষ্যাতে, আমি এখন রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে ভারত সরকারের একটা প্রজেক্ট আমি করছি, রেয়ার আর্থ এলিমেন্টসের একটা বিষয় নিয়ে কাজ করি। উড়িষ্যাতে ধরুন কতগুলো পোর্ট হয়ে, গোপালপুর পোর্ট, তারা এই রেয়ার আর্থ, এবং ওখানে ইন্ডিয়ান রেয়ার আর্থ এলিমেন্টস লিমিটেড আছে, যারা 1980 দশক থেকে এই বিষয় নিয়ে কাজ করে, মানে রেয়ার আর্থ উত্তোলনের ক্ষেত্রে, এবং এক্সপোর্টও করে। তো ওরা ভাইজ্যাক পোর্ট আর গোপালপুর পোর্টটাকে ব্যবহার করে। তা আমাদের এখানে তাজপুর পোর্ট সে কবে থেকে, আমার বাজপেয়ী আমলের সময় প্রথমে বলে কুলপিতে পোর্ট হবে, তারপরে এখন বলছে তাজপুরে পোর্ট হবে। তা কবে হবে? তাজপুর পোর্টটা তো দরকার। এবার সেখানে সে যেই আসুক, সে আদানি আসুক, অন্য কেউ আসুক, কিন্তু একটা ভাই পোর্ট দরকার আমাদের। কারণ
হলদিয়ার নাব্যতা কমে গেছে অনেক দিন ধরে, হলদিয়া দিয়ে হবে না, আমাদের একটা ডিপ সি পোর্ট দরকার, এটা এক। পোর্টকে কেন্দ্র করে একটা ইকোনমি আপনার তৈরি হবে। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার অনেক বিষয় আমাদের দরকার, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আপনার অনেক দরকার। কারণ এই এতদিন যেটা হয়েছে যে কেন্দ্র থেকে যত টাকা তার এর পাওয়ার কথা রাজ্য সরকারে, তত টাকা সে পায়নি, যার ফলে হচ্ছে যে আপনার এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম করতে গিয়ে দেখা গেছে প্রচুর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়নি। যতটা রাস্তাঘাট ব্রিজগুলোকে মেরামত করা, নতুন ব্রিজ তৈরি করা, ফ্লাইওভার করা দরকার, সেগুলো হয়নি। তো এইটা আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্টস আরও আসা এবং নতুন কিছু যদি ইন্ডাস্ট্রি আসে সেটা, কিন্তু একটাই গুরুত্বপূর্ণ বিষয় আমার আগে আমি মাথায় রাখছি, সেটা হচ্ছে এই এবং আচ্ছা বিরল মৃত্তিকা। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় এইটা প্রশ্ন করেছিলেন এবং সেক্ষেত্রে মিনিস্টার অফ মাইন্স থেকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 1,40,000 কোটি টাকার বিরল মৃত্তিকা আছে, রেয়ার আর্থ আছে, সেটাকে উত্তোলন কিভাবে, কারণ এটার সঙ্গে ধরুন নতুন জেনারেশন যে ধরুন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আমি গুজরাটের ধোলেরাতে দেখি সঙ্গে টাটারা বড় ওখানে কারখানা বানাচ্ছে, আসামে অলরেডি হচ্ছে। তো এইগুলো তো সবই তো বিজেপি রান স্টেট, তাহলে এখানে কেন হবে না? বাইডেন প্রশাসনের সময় আমেরিকায় তখন একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, তারপর আর কেউ উচ্চবাচ্য নেই। তাহলে রেয়ার আর্থে একদিকে উত্তোলন, তার সঙ্গে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এগুলোকে দিয়ে লিঙ্কেজ করা, তাজপুর পোর্ট এবং আরও আপনার কিছু ইনভেস্টমেন্টস, এগুলো আপনার পশ্চিমবঙ্গে দরকার। তা না হলে তার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। শুধু যদি আপনি ওয়েলফেয়ার স্কিমের দিকে টাকা দেন, সেটা দরকার, তাহলে আপনার এই অন্য জিনিসগুলো আবার হবে না, যেটা হচ্ছিল না তৃণমূলের সময়। এখন যেটা আমি যা খবর পাচ্ছি যে 2.5 লক্ষ কোটি টাকা কেন্দ্র থেকে রাজ্যে এসছে, পুরনো যে পাওনাগুলো রাজ্যের ছিল সেগুলোতে আমার ধারণা আগামী 5 বছরে পশ্চিমবঙ্গে একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট শুরু হবে। টেক স্টার্টআপও কি দরকার? তো অবভিয়াসলি, কারণ পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গের যে আপনি এডুকেশন এবং স্কিলের যে কোয়ালিটি, এটা তো একটা ভারতবর্ষ অনেক রাজ্যের থেকে বেশ এনহান্স স্কিল এবং কোয়ালিটি। আমাদের এখানে আইআইটি আছে, এতগুলো ভালো ভালো পলিটেকনিক আছে, এতগুলো ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ফলে এখান থেকে তো আপনার টেক স্টার্টআপস এগুলো তো হওয়ার তো উচিত। এবং এরকমটা না যে কিছু নেই, এখানে হচ্ছে অল্প স্বল্প। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কিছু ঘাটেন দেখবেন অনেক সময় এগুলো দেখতে পাবেন, কিন্তু এটা আরো দরকার, আরো বেশি করে এখানে সেইটার একটা ইনভেস্টমেন্ট বুম যদি তৈরি করা যায়, সেটা দরকার, সেটা খুবই দরকার। সো থ্যাংক ইউ স্যার, একদম আমরা এন্ড টাইমে এসেছি। আপনার এই বিজি শিডিউল থেকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য, আমাদের এখানে আসার জন্য। সো আশা করছি আপনার এই পডকাস্টটা সবাই দেখবে অ্যান্ড অনেক কিছু জানতে পারবে। আমরা অনেকটা অ্যানালাইজ করতে পেরেছি। তো থ্যাংক ইউ স্যার আসার জন্য, অ্যান্ড ভালো থাকবেন স্যার, অ্যান্ড আশা করছি আবার কোনো একটা পডকাস্টে আপনাকে আমরা অবশ্যই, ধন্যবাদ, ভালো লাগলো।